নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এখনকার অনুষ্ঠান হেলথলাইনে। হেলথলাইন মানেই আমাদের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার যে দিকগুলো রয়েছে সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা চলে তার সমাধানের পথ খুঁজে পাওয়ার লক্ষ্যে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে বিষয়টি থাকছে আমাদের ডায়ালিসিসের জন্য প্রয়োজনীয় ভাস্কুলার অ্যাক্সেস। এই বিষয়ে আমরা থাকব। মূলত আমরা ডায়ালিসিস নিয়ে এর আগেও আলোচনা করেছি। ডায়ালিসিস কখন প্রয়োজন হয়? কিডনি ডায়ালিসিস তখনই প্রয়োজন হয় যখন আমাদের শরীরের কিডনি কাজ করা বন্ধ করে দেয়। তখন সেই কাজকে কন্টিনিউ রাখার জন্য আমাদের এক মাধ্যমের প্রয়োজন হয়, যে মাধ্যমের হাত ধরে পুনরায় আবার সেই একই কাজ করে মেশিনের দ্বারা আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে তার মধ্যে নানা রকম দূষিত পদার্থ কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেই কিডনি যখন ফাংশন বন্ধ করে দিচ্ছে, মানুষের সেই সময় দাঁড়িয়ে টক্সিন জমে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানুষকে বাঁচিয়ে রাখার একটা কৌশল এই ডায়ালিসিস। সুতরাং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এর পরের বিষয়টা নিয়ে, যে ডায়ালিসিসের জন্য প্রয়োজনীয় ভাস্কুলার অ্যাক্সেস, এটা কি, প্রয়োজনীয়তা কি, সমস্ত বিষয় নিয়ে এবং এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন, আমাদের জানাবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ভবতোষ বিশ্বাস, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি। তিনি স্পেশালি থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জন। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার, স্বাগত। স্যার, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনার একটা বিষয় রেখেছি, এর আগে আমরা আলোচনা করেছি যে কিডনির ডায়ালিসিস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমরা জানবো যে এই যে ডায়ালিসিসের জন্য প্রয়োজনীয় ভাস্কুলার অ্যাক্সেস যেটা বলছি, এর প্রয়োজনীয়তা এটা আসলে কি, কিভাবেই বা কাজ করে? আমরা আলোচনা করেছি। ডায়ালিসিস মানে তুমি অলরেডি বলেছো যে শরীরের দূষিত পদার্থগুলো কিডনি বার করতে পারছে না, সেটা বার করে দিতে হবে আর্টিফিশিয়াল। যে মেশিনের সাহায্যে করা হয় তাকে আমরা আর্টিফিশিয়াল কিডনি বলি বা ডায়ালিসিস করা মেশিন বলি। অর্থাৎ একটা জিনিস তো পরিষ্কার, শরীরের রক্তের থেকে যখন বার করবে তাহলে শরীরের রক্ত সে মেশিনে পৌঁছতে হবে এবং দূষিত পদার্থ বেরিয়ে আসার পর সেই রক্তগুলো আবার শরীরে ঢুকতে হবে। তাহলে শরীর থেকে মেশিনে যাওয়ার জন্য একটা চ্যানেল দরকার, আর মেশিন থেকে শরীরে ঢোকার আর একটা চ্যানেল দরকার। রক্ত ঢোকা অথবা বেরোনো দুটোই নিশ্চয়ই রক্ত নালীর মাধ্যমে হবে। তাহলে সেইগুলোই হচ্ছে ভাস্কুলার অ্যাক্সেস, যেখান থেকে রক্ত বেরোবে। অ্যাক্সেস মানে পৌঁছতে পারা, শরীরের রক্ত মেশিনে পৌঁছবে, তাহলে একটা জায়গা থেকে বেরোবে, সেটা একটা অ্যাক্সেস পয়েন্ট। আর ডায়ালিসিস হয়ে যাওয়ার পর সেই রক্তটা শরীরে ঢুকতে হবে, সেটা আর একটা অ্যাক্সেস পয়েন্ট। তাহলে দুটি পয়েন্টে রক্তনালীকে পৌঁছতে হবে, তাতে নিডল ঢুকিয়ে বা ক্যানুলা ঢুকিয়ে ফুটো করতে হবে। কারণ এটা ধরো কিডনি অসুখ দুরকম হতে পারে। একটা হতে পারে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, কোনো একটা সাংঘাতিক সেপসিস, ইনফেকশন বা ট্রমা, যে কোনো কারণে একটা হেলদি কিডনি হঠাৎ ফাংশন বন্ধ হয়ে গেল। সিরিয়াস ইনফেকশন হয়, সিরিয়াস সেপসিসে হয়, সাংঘাতিক সংক্রমণ হয়েছে, তাতে হতে পারে। দ্যাট ইজ অ্যাকিউট সেপসিস। সেক্ষেত্রে ডায়ালিসিস টেম্পোরারি দরকার হয়, হয়তো 2বার 4বার 10বার করে কিডনি আস্তে আস্তে রিগেন করে, অসুখটাও সারে, কিডনিও ভালো হয়ে যায়। সেইগুলো নিয়ে সমস্যা কম। কিন্তু যে ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি, অর্থাৎ ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা কিডনির যে কোনো রকম কারণে কিডনি ফাংশন পার্মানেন্টলি বন্ধ হয়েছে, কিডনি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্যারেনকাইমাল কিডনি ডিজিজ, অর্থাৎ কিডনির যে মাংসপেশি, কিডনির যে টিস্যু, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ডায়ালিসিস একমাত্র সমস্যা, মানে সমাধান। কিডনি থেকে রক্তগুলো মেশিনে নিয়ে যেতে হবে, তার জন্য যে চ্যানেল ও ঢোকানোর যে চ্যানেল, দুটোকেই আমরা এই ভাস্কুলার অ্যাক্সেস বলি, মানে কি করে রক্তনালীতে পৌঁছবো। আচ্ছা, প্রথম কথা যেটা শুরু করেছি যে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হঠাৎ দরকার হলো, সেখানে কি করা হয়, রেডিমেড, মানে ধরো হঠাৎ খিদে পেয়েছে, রেডিমেড খাবার খেয়ে ফেলি, সময় হলে রান্না করে খেতে হয়, সঙ্গে সঙ্গে সমাধান দরকার। তাহলে যখন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হচ্ছে, অর্থাৎ ধরো ক্রনিক কিডনি ডিজিজেও কিডনির এত খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস করা হয়নি, এক্ষুনি আজকালের মধ্যে ডায়ালিসিস দিতে হবে, সেক্ষেত্রে একটা ইমার্জেন্সি সমাধান দরকার। সেক্ষেত্রে করা হয় যেখানে শরীরে মোটা ভেন হয়, প্রমিনেন্ট ভেন। তোমরা জানো নেকে ভেন থাকে, জুগুলার ভেন। আমাদের প্রত্যেকেরই, যদি আমরা শুয়ে থাকি প্রমিনেন্ট হয়, বসলে কম প্রমিনেন্ট হয়। ঠিক এই অ্যাঙ্গুলের থেকে, যেখানে থুতনির পরে এই জায়গাটাতে শুরু হয়ে এই গলা পর্যন্ত, গলার ক্লেভিকল পর্যন্ত, এই পর্যন্ত একটা মোটা ভেন থাকে, এর নাম হচ্ছে জুগুলার ভেন, ইন্টারনাল জুগুলার। ডান দিক বাঁ দিক দুদিকেই থাকে। আর এই যে এটা হচ্ছে ক্লেভিকল, এই ক্লেভিকলের পরে ঠিক নিচে ওই জায়গাটা সাপ্লিমেন্ট ভেন, না মোটা ভেন।
তো সেই ভেনেও অ্যাক্সেস করা যায়, যেই ভেনগুলো সার্ভিসে পাওয়া যাবে সেটা তো ঢোকাবো, বেশি ডিপের ভেন ঢোকা সম্ভব না। তাহলে এই একটা ভেন হয়। আর তৃতীয় হচ্ছে আমাদের কুচকিতে ওইখানে মোটা ভেন থাকে লম্বা, সেটা ফিউমারাল ভেন। তো অ্যাকিউট করতে গেলে বা হঠাৎ করতে গেলে এইগুলোই চ্যানেল। এখানে করা হয় কি, একটা যেমন আজকের দিনে নিডল দিয়ে ফুটিয়ে তার ভিতরে ক্যানুলা ঢুকিয়ে দেয়। প্রথমে নিডল ঢোকানো হলো, তার ভিতরে তার এগিয়ে গেল, যেই ভেনে আছে ঠিকঠাক বোঝা গেল, তার ভিতরে ক্যানুলা ঠেলে দেওয়া হলো, তাহলে নল, সরু নল, মানে সেই নিডলের চেয়ে বেশি মোটা, যার ভিতর দিয়ে রক্ত যাবে এবং আসবে ফ্রি। এরকম একটা মোটা, যেমন রাইলস টিউব যেন একটা নল, তেমনই যে কোনো অপারেশনে নানা আর্টারি ভেন একটা নল ঢোকানো হয়। যেমন হঠাৎ যদি ইউরিন বার করতে হয় ক্যাথিটার ঢোকানো হয়, খাবারের জন্য রাইলস টিউব ঢোকানো হয়, নল থাকে তো, রক্তনালীতে ঢোকার জন্য যে ক্যানুলাগুলো থাকে সেই একটা নল মোটা ভেনের ভেতর দিয়ে ঢোকাতে হবে, যেটা সহজে পাওয়া সম্ভব। এটা হচ্ছে একই সমাধান। তার রাস্তা বললাম, একটা গলায় হচ্ছে জুগুলার ভেন, ক্লাভিকুলার নিচে এখানে সাপ্লিমেন্ট ভেন, আর কুচকিতে হচ্ছে ফিউমারাল ভেন। এই মোটা ভেনে সেই ক্যানুলার প্রথমে নিডল ফোটানো হয়, তার ভেতর দিয়ে একটা তার ঢুকিয়ে দেওয়া হয়, সেই তারটা সরু তার, তো সেই ভেনের মধ্যে চলে গেল। তারপরে সেই তারের উপর দিয়ে রেল লোড করে সেই তারটাকে গাইড করে একটা ক্যানুলা ঢুকিয়ে দেওয়া হয়, লম্বা করে ক্যানুলা চলে গেল। সেই ক্যানুলাটা ঠিক জায়গায় পৌঁছলে এবার তার এন্ডে যে নলগুলো থাকে তার ব্লাড টেনে দেখি সিরিঞ্জে ব্লাড ঠিকঠাক আসছে। তাহলে এটা ইনস্ট্যান্টলি করে ফেলে, তখনই রক্ত বেরোনো ঢোকার ট্রিপল চ্যানেল থাকে বা ডুয়াল চ্যানেল থাকে। এটা কমপ্লিট একটা প্রসেস। হ্যাঁ, কমপ্লিট প্রসেস। এটা সেট কিনতে পাওয়া যায়। প্রথমে নিডল ফোটালাম, নিডলের ফোটটা একটু মোটা নিডল, তার ভেতর দিয়ে তার ঢুকিয়ে দিলাম। সেই তারটা তো মিডলে মাথা দিয়ে সফট তার, ইঞ্জুরি হবে না, ঢুকে গেল ভেতর অনেকটা দূরে, যখন ঠিকঠাক গেল তখন নিডলটা বার করে নেওয়া হলো। এবার তারের উপর গাইড করে একটা ক্যানুলা নল ঢুকিয়ে দেওয়া হলো। নলের শেষ দিকে একটা মাথা, পেছন দিকে তিনটে মাথা, তিনটে চ্যানেল ওটা তৈরি হয়েছে। ট্রিপল লিউমেন বলে, ডবল লিউমেনে পাওয়া যায়, সিঙ্গেল লিউমেনে পাওয়া যায়। আমাদের ডায়ালিস করতে হলে মিনিমাম দুটো তো চ্যানেল দরকার, সেই জন্য ট্রিপল লিউমেন অথবা ডুয়াল লিউমেন নিতে হবে। সিঙ্গেল লিউমেনে করলে কিন্তু দুটো ঢোকাতে বলা যায়, দুটো চ্যানেল তো দরকার। এইখানে ঢোকানোর পর এবার ব্লাড টেনে দেখে নিলাম যে ভালো ভেনে যদি থাকে, মোটা ভেনে, তাহলে ফ্রিলি ব্লাড আসবে এবং ফ্রিলি ব্লাড যাবে। এইটা করার পরে ইমিডিয়েটলি ডায়ালিসিস শুরু করা সম্ভব। একে বলে নেক লাইন গলায় খুললে, অথবা জুগুলার লাইন, এটাকে সাপ্লিমেন্ট লাইন বলা হয়, এটা ফিউমারাল লাইন বলা হয়। এগুলো ইমিডিয়েটলি করা সম্ভব, বলে ইমিডিয়েটলি ডায়ালিসিস করা সম্ভব, এটা মেনটেন করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনক এটা বেশি দিন চলবে না, এটা 3 থেকে 6 সপ্তাহ চলে। তার ভেতরে এটা হয় ব্লক হয়ে যায়, নাহলে ইনফেকশন হয়। খুব বেশি হলে তার থেকে একটু বেশি নয় চলবে, মানে 3 থেকে 6 সপ্তাহ, টেনে 3 মাস। মানে ওটা তো এমার্জেন্সি পারপাসে ইউজ হয়। এমার্জেন্সি, হ্যাঁ, অ্যাকিউট কন্ডিশন। তার ভেতরে আমাকে তো রাস্তা পার করতে, ইমিডিয়েটলি খিদে পেয়েছে, বার্গার খেয়ে নিলাম, তারপরে বাড়ি যেয়ে ভাত রুটি কিছু রেডি করে খেতে হবে, তবে তো দীর্ঘক্ষণ থাকবে। এটা সেরকমই স্টপ গ্যাপ বা ইমিডিয়েট হচ্ছে ওই আইদার নেক লাইন অথবা সাপ্লিমেন্ট লাইন অথবা জুগুলার লাইন। এটা ইমিডিয়েটলি করা সম্ভব। এক্সারসাইজ যারা চ্যানেল করতে পারে তাদের দ্বারা হবে, কোনো সার্জিক্যাল বড় প্রসিজিওর নয়। আচ্ছা, বড় প্রসিজিওর করতে হলে ওটি দরকার, এক্সপিরিয়েন্স সায়েন্স দরকার, সবাই করতে পারবে না, জিনিসপত্র দরকার। ফলে ইমিডিয়েটলি যদি আমাদের অ্যাকিউট ইনজুরি হয়, অর্থাৎ যাদের ইমার্জেন্সি ডায়ালিসিস দরকার, অথবা ক্রনিক ডিজিজের পরে আজকে হঠাৎ ডায়ালিসিস দরকার হয়েছে, সেক্ষেত্রে এইগুলো চ্যানেলে করা হয়। এইবার ধরে নেওয়া যাক এটা ক্রনিক কিডনি ডিজিজ, তার আমার রেকারেন্ট ডায়ালিসিস লাগবে। এবার দুভাবে করা, একটা হচ্ছে ডায়ালিসিস লাগবে, অর্থাৎ ক্রিয়েটিন বাড়ছে, পটাশিয়াম বাড়ছে, এটা ডায়ালিসিস লাগবে বুঝতে পারছি, তো আজই হয়তো ডায়ালিসিস লাগছে না, ওষুধপত্র, তারপরে খাবার দাবার, ফুড ইত্যাদি রেগুলেট করে যতটা সম্ভব, যতদিন পেশেন্ট ভালো থেকে ম্যানেজ করতে পারবে ততদিন আমরা ওষুধপত্র দিয়ে, আমাদের নেফ্রোলজিস্ট কলিগ যারা, তারা এটা ম্যানেজ করেন। যখন দেখা গেল যে এইটা করে আর হচ্ছে না, ক্রিয়েটিন লেভেল বাড়ছে, পটাশিয়াম লেভেল বাড়ছে, ইউরিন একেবারেই হচ্ছে না, শরীর অবস্থা খারাপ হচ্ছে, তখন ডায়ালিসিস করতে হবে। তা একটা অবস্থায় পেশেন্ট আমাদের ক্রনিক কিডনি দিয়ে এসছে, কিডনি ডিজিজ, কিন্তু এক্ষুনি ডায়ালিসিস লাগছে না, কিছু সময় হাতে আছে, সেক্ষেত্রে আমরা নেক লাইন বা যেগুলো বললাম ওগুলো না করে একটা পার্মানেন্ট ভাস্কুলার অ্যাক্সেস বা যেটা দীর্ঘদিন চলবে সেটা করে রাখা হয়। যদি সময় পাওয়া যায় তাহলে ডায়ালিসিস শুরুর আগেই একটা ভাস্কুলার অ্যাক্সেস অপারেশন তৈরি করে রাখা সম্ভব এবং করা হয়, সেটা একটু পরে আসছি ডিটেলসে। আর যে ক্ষেত্রে সময় নেই সেক্ষেত্রে কী করতে হবে, প্রথমে যেটা বললাম নেক লাইন বা সাপ্লিমেন্ট লাইন করতে হবে, করে ডায়ালিসিস চলে পেশেন্ট স্টেবল হবে, তারপরে অপারেশন করে সেই ভাস্কুলার অ্যাক্সেস তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম ভূমিকা। এবার ভাস্কুলার অ্যাক্সেস কীভাবে হবে, প্রথম যেটা বললাম এমার্জেন্সি ভাস্কুলার তো অনেকবার বলে ফেললাম, 3টে জায়গা করা যায়, ওগুলো অল্প দিন থাকবে।
3 থেকে 6 সপ্তাহ থাকে বেশিরভাগ, কিন্তু তার মধ্যে অ্যাকিউট হলে আমাদের রোগ সেরে যায়, পেশেন্ট ভালো হয়ে যাবে, ডায়ালিসিস লাগবে না। আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ হয়, এটা টেম্পোরারি সাপোর্ট হলো, পেশেন্টের জেনারেল কন্ডিশন ভালো হলো, অপারেশনের ব্যবস্থা করা গেল, এবার ইস্টাবলিশ হলো যে সপ্তাহে হয়তো 2বার বা 3বার ডায়ালিসিস করলে পেশেন্ট ভালো থাকবে, অথবা ঠিক হলো তার অদূর ভবিষ্যতে অথবা সুদূর ভবিষ্যতে কিডনি ট্রান্সপ্লান্ট হবে, ততদিন সপ্তাহে 2বার 3বার করে পেশেন্টকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আমার একটা অন্তত লং টার্ম থাকবে এমন একটা ভাস্কুলার অ্যাক্সেস দরকার। সেই জিনিসটা আমরা যেটা করে থাকি এবং সেটা সবাই এখন প্রচলিত, সবাই জানে। তার কারণ কিডনি ডিজিজ ডায়ালিসিস ঘরে ঘরে হচ্ছে এখন, পাড়াতে বড় হাসপাতাল, ছোট হাসপাতাল, সবার একটা বড় ডিপার্টমেন্ট থাকে ডায়ালিসিস করার জন্য। ঠিকই, সংখ্যাটা অনেক বেড়ে গেছে। সুতরাং তার জন্য যে ভাস্কুলার সেটাও খুব এখন পরিচিত নাম, সেটা বলা হয় এভি ফিস্চুলা। এ মানে আর্টারি, ভি স্ট্যান্ডস ফর ভেন, এফ ফর ফিস্চুলা। ফিস্চুলা ডাক্তারি কথা, ফিস্চুলা মানে যে দুটো চ্যানেলকে জুড়ে দেয়। আচ্ছা। এই একটা চ্যানেল, এটা দুটো জুড়ে দেয়, আলাদা এইচ করে দেওয়া হলো। এই একটা নল দিয়ে রক্ত যাচ্ছে, যেমন বাড়িতে প্লাম্বিং এর থাকে, এই একটা পাইপ নেমেছে, এই একটা পাইপ নেমেছে, কারণ দুটো পাইপকে মাঝে মাঝে জুড়ে দেওয়া হয়, যে একটা ট্যাঙ্কে জল ফুলে আরেকটা থেকে যাবে, এইচ জাংশন। তা ফিস্চুলাটা অনেকটা সেরকম। তাতে একটা মেন রক্তনালী, আমাদের উদ্দেশ্য কি অ্যাক্সেস করা, অর্থাৎ রক্ত যেখানে শরীরের থেকে রক্ত ফিরে যাচ্ছে শরীরে, দূষিত রক্ত, সেই রক্তটা যে চ্যানেল, তাতে ভেন বলি, সার্ফেস দেখতে পাওয়া যায়, সেগুলো একটা ভেনের সঙ্গে পাশাপাশি অবস্থিত একটা আর্টারিকে জুড়ে দিতে হবে। আর্টারি মানে যেটা শরীর থেকে রক্ত দূরে যাচ্ছে, পাম্প করে রক্ত, যাতে প্রেশার থাকে। আর্টারি মানে তার রক্ত হচ্ছে লাল, তাতে প্রেশার থাকে এবং সেটা পাম্পিং, তো সেটা একটু ডিপে থাকে। তো আমরা এমন একটা জায়গা বার করলাম যেখানে কাছাকাছি একটা আর্টারি আছে এবং একটি ভেন আছে। আর্টারির ভেতরে রক্ত প্রেশারে দূরের দিকে যাচ্ছে, ভেনে রক্ত অল্প প্রেশারে ফিরে আসছে। এই দুটো জুড়ে দিলে সবসময় কি রক্ত বা জল উপর থেকে নিচে নামে, বা হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায়। ধরো তুমি খুব শক্তিশালী, তুমি আমাকে আক্রমণ করলে, আমি ডাউন হয়ে যাবো, তোমার শক্তিটা আমার ভেতর দিয়ে পেনিট্রেট করে দেবে, সেরকমই আর কি। তো ভেন আর্টারি ভেতর দিয়ে প্রেশারে রক্ত যেতে থাকে। যখনই আর্টারি ভেনের মধ্যে জুড়ে গেল, এই যে যাওয়ার রাস্তা তৈরি হলো, তখনই রক্তগুলো আর কষ্ট করে দূরে না যেয়ে এই চ্যানেলে ঢুকে পড়বে ভেনের মধ্যে। আমি এটা দূরে যাব, শর্ট রাস্তা বলে সেই রাস্তা দিয়ে তো ফিরে আসবো, এটা স্বাভাবিক নিয়ম। আর্টারি রক্তগুলো দূরে যাওয়ার কথা, ওরা যখন একটা চ্যানেল পেয়ে গেল, ফিরে আসবে ভেনের দিকে। তো ফিরে এলে তখন হায়ার প্রেশারে রক্ত ভেনে ঢুকছে, এই প্রেশার তো নিয়ে অভ্যস্ত নয়, এটা ফুলে উঠবে। সাপ বেলুন ফুলিয়েছে ছোটবেলা নিশ্চয়ই, ফুলে উঠছে বহুবার। তো আর্টারি ভেন তো ওরকমই সাপ বেলুনের মতো। তা ওই ভেনগুলো সফট, তাতে যখন হায়ার প্রেশারে রক্ত ঢুকবে ফুলে উঠবে। ফুলে যখন উঠবে তখন বাইরে থেকে দেখতে পাওয়া যায়, সেটা ফোটানো যাবে, সেটাতে বেশি রক্ত বেরোবে, মেশিনে নেয়া দেওয়ার মতো। তাহলে ভেনটা এমনভাবে ফুলে উঠলো, তার একটা পয়েন্টে ফুটিয়ে আমরা রক্ত নিয়ে মেশিনে ফেলছি, আর একটা পয়েন্টে ফুটিয়ে মেশিনের থেকে রক্ত ঢুকিয়ে দিচ্ছি। একটা ভেন, এবং শুধু একটা ভেনই নয়, যখন ফুলে উঠলো তার আশেপাশে অনেক ভেনই ইন্টারকানেকশন থাকে, তো জাংশন থাকে, তো একটা ভেনের সঙ্গে একটা জুড়ে দিলে তার থেকে তার প্রক্সিমালি উপরের দিকে, দূরের দিকে তো রক্ত ফুলবে না বেশি, উপরের দিকে অনেকগুলো ভেন ফুলে উঠবে। তো যে কোনো একটা ভেন থেকে রক্ত নিয়ে মেশিনে ফেলা হলো, মেশিনের কাজ হয়ে গেলে আরেকটি ভেনে এসে রক্তটা ফেলে দেওয়া হলো, ঢোকানো হলো, ঢুকে যাবে। অ্যাক্সেস মানে পৌঁছানো সম্ভব ভাস্কুলার সিস্টেমে, আর্টারি ভেনে পৌঁছতে হবে। সেই পৌঁছতে গেলে কি দরকার, মেশিনের সঙ্গে যোগাযোগ করতে গেলে মোটা মোটা ভেন দরকার। সেই মোটা ভেন তৈরি হবে আন্ডার ডিপ প্রেশার। আর্টারি ভেন জুড়ে দিলে এই কাজটা হবে। যেহেতু আর্টারির সঙ্গে ভেন জোড়া হলো, আর্টারিও ভেনাস, এ দুটো জুড়ে গিয়ে আর জোড়া মানে ফিস্চুলা। যেমন ধরো এটাতে আমরা তৈরি করলাম ফিস্চুলা ক্রিয়েশন, অনেক ফিস্চুলার নাম শুনেছো, যেমন মানুষের আর্টারি ভেনাস ফিস্চুলা হয়, গলা দেখবার টিউমার ফুলে উঠলো, সেখানে দপদপ করছে, সেটা অসুখ, জন্মগত হয়তো অসুখ অনেকের থাকে, যেটা টিউমার দেখা যায়, দপদপ করছে। সেখানে ভগবানের মিস্ত্রিরা আর্টারি ভেন পাশে রেখে একটা ভুল করে যোগাযোগ রেখে দিয়েছে, ঢুকে গেল, প্রেশার ফুলতে গেল, এটা আমরা অপারেশন করে বাদ দিই। তো এইটা আমরা আর্টারি তৈরি করে নিলাম। এরকম শরীরে নানা ফিস্চুলা হয়, শরীরে ধরো ইন্টেস্টিনের সঙ্গে একটা ফিস্চুলা হলো, অথবা নানা অর্গানে ফিস্চুলা, অপারেশন একবারে নাম ফিস্চুলা হয়, সেসব আমরা আলোচনায় যাচ্ছি না। আর্টারির সঙ্গে ভেন জুড়ে দিলে আর্টারির রক্তটা ভেনের মধ্যে পেশে ভেনটা ফুলে ওঠে, মাল্টিপল ভেন ফুলে ওঠে,
সেই ফুলে উঠলে তার ভেতর দিয়ে ফুটো করে রক্ত নিয়ে মেশিনে ফেলা যাবে, আর মেশিনের রক্ত বিশুদ্ধ হয়ে গেলে সেটা ঢুকিয়ে দেওয়া যাবে। তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে আর্টিফিশিয়াল ফিস্টুলা। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন নিশ্চয়ই থাকবে পার্থক্য কোথায়? এটা নিশ্চয়ই এটা সূক্ষ্ম অপারেশন, একটা আর্টিফিশিয়াল ভেন উঠতে হবে, সূক্ষ্ম কাজ, সেটা টেকনিক্যাল কাজ। কারা করবে? যারা এই কাজটা করার জন্য ট্রেন। অবভিয়াসলি সার্জনের কাজ এটা। বেশিরভাগ কারা করেন? সাধারণত কার্ডিওভাস্কুলার সার্জন, আমাদের মতো যারা ভাস্কুলার সার্জারি আমরা করে অভ্যস্ত তারা করি। যারা ইউরোলজিস্ট, কিডনি অপারেশন করেন, তারাও এটা করতে পারেন, তারা ডোমেন। তারপর যারা প্লাস্টিক সার্জন, সূক্ষ্ম কাজে অভ্যস্ত, অনেক জেনারেল সার্জন যারা এমএস ডিগ্রি তারাও করতে পারেন। এত সুন্দর করে স্যার এক্সপ্লেইন করলেন, আমার মনে হয় আজকে যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন অনুষ্ঠানে প্রত্যেকের কাছে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে। লোকে তো কনফিউজ হয়ে আসে না, ডাক্তার একটা কিডনি ডিজিজ হয়েছে, আবার ডাক্তার বলছেন অপারেশন করতে, একে কিডনি ডিজিজ তারপর অপারেশন, এটা কি করে সম্ভব? তখন আমাদের প্রথমে বুঝিয়ে দেয়, বোঝা পরে সবাই বুঝতে পারে সেন্সিটিভ, এই জন্য করছি। প্রথম কথা আমাদের ডাক্তারদের আমরা কি করি, বোঝাই ভাই আপনার অসুখটা হয়েছে খুব দুর্ভাগ্যজনক, আমি অপারেশন করে অসুখটা সারিয়ে দিতে পারবো না। নেক্সট প্রশ্ন তাহলে কেন করবেন? তাহলে এইটা করলে আপনার সুস্থ থাকার পক্ষে হেল্প হবে। আমি যদি এটা করে দিই তবে আপনার ডায়ালিসিস সম্ভব। আপনি ডায়ালিসিস করে হয় ট্রান্সপ্লান্ট হবে, আয়োজন করেন ততদিন বেঁচে থাকবেন, অথবা ট্রান্সপ্লান্ট করা গেল না, সেক্ষেত্রে আপনার ডায়ালিসিস করে নিয়েই বেঁচে থাকতে হবে। আমার অপারেশন আপনার ইমিডিয়েটলি বাঁচতে হেল্প করবেন, যেটা করে আপনার কিডনি দিয়ে সারিয়ে দিতে পারবো না। সবাই বুঝে নেন, কিন্তু তিনি অশিক্ষিত শিক্ষিত বড় মানে গরিব লোক ধনী যাই হন, এটা বুঝিয়ে দেওয়া সম্ভব। আমাদের ডাক্তারদের বলেন এখন প্রথম যে দরকার কাউন্সিলিং। একজনকে আমরা তার কেন এই কাজটা করা হচ্ছে তাকে তো বুঝতে হবে একদম, কারণ তার প্রসেসটা প্রয়োজন, কিন্তু সে যদি ভয় পেয়ে গেল, সে তো এই প্রসেসে আসতেই রাজি হবেন না, বুঝতেই পারবেন না। সুতরাং এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে আমাদের আলোচনায় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, বিভিন্ন মানুষের নানা রকম প্রশ্ন থাকে, আর বিভিন্ন মানুষের না জানা বেশ কিছু জিনিসে আমাদের আগ্রহ দেখবেন বেশি, এবং আতঙ্কটাও অনেক বেশি। কারণ একটা শরীর তো মানুষের শরীর, সেক্ষেত্রে কোনো এক্সপেরিমেন্ট চলে না, বা কিন্তু মানুষের মনে না জানা বেশ কিছু ভয় আছে, এবং আশেপাশে বিভিন্ন লোকের কাছ থেকে নানা রকম কথা শুনে সেই ভয়টা আরো বেড়ে যায় স্যার। এবার সেক্ষেত্রে এখানে যারা মানে ফিজিশিয়ান আছেন, তারা যত সুন্দর করে ক্লিয়ার করে বোঝাতে পারেন পেশেন্টকে, তার কিন্তু ভয়টা অনেকটা দূরে চলে যায়। তাহলে এই যে ভয়ের কথাটা বললে, তার তো একটা ভয় রয়েছে, অসুখ হয়েছে, এবার একটা অপারেশন, তাহলে এইটা বুঝিয়ে তার ভয় মুক্ত করলাম, তাকে বোঝাতে পারলাম এই অপারেশনটা কেন দরকার। এইবার অপারেশন করা হবে, কারা করতে পারে সেটাও বলে দিলাম। অবভিয়াসলি আইদার কার্ডিওভাস্কুলার সার্জন আমাদের গোষ্ঠীর যারা, অথবা ইউরোলজিস্ট, অথবা প্লাস্টিক সার্জন, অথবা জেনারেল সার্জন, ট্রেনিং নিয়ে সবাই করতে পারবেন। এটা সূক্ষ্ম কাজ নিঃসন্দেহে, কিন্তু ট্রেনিং সবাই করতে পারবেন যারা ট্রেনিং নেবেন। এবার হচ্ছে করা হলো, কোথায় করবো? শরীরে ভেন আর আর্টারি তো পাশাপাশি থাকতে হবে, এমন জায়গা থাকতে হবে যেখানে ভেনগুলো বেশ ভালো লেন্থ পাওয়া যায়, বড় হয়। কমনেস্ট সাইট হচ্ছে হাত। হাত মানে এটা আমরা যাকে ফোরআর্ম বলি, এই কবজির থেকে শুরু করে কোনই পর্যন্ত এই যে জায়গাটা, এটা স্ট্রেট, এখানে লম্বা আর্টারি এবং ভেন পাশাপাশি থাকে। এই জায়গাটা সাধারণত এর নিচের দিকটা, রিস্টের দিকটা, কাছাকাছি বুড়ো আঙুলের দিকটা, এই দিকটাই মেন আর্টারি ভেনগুলো থাকে। তো এই দিকে কোনো একটা জায়গায় পাশাপাশি, যেমন এখানে আর্টারি ভেন দেখতে পাওয়া যাচ্ছে, এই নিচের দিকটা আর্টারি ভেন পাশাপাশি একটা চামড়া কেটে সে ডিসেকশন করে, যেটা আর্টারি ভেন দুটোকেই পাশাপাশি দেখা হলো, দুটো এই একদম পাশাপাশি নিয়ে আসা এরকম করে। তারপরে যন্ত্র আমরা ক্ল্যাম্প বলি, সেটা দিয়ে আর্টারি দিয়ে তো রক্ত যাচ্ছে, এখানে ব্লক করলাম, এখানে ব্লক করলাম, তাহলে রক্তহীন পড়ে গেল শুকনো, ভেনটাকে ব্লক করলাম। তাহলে দুটো জিনিস আর্টারি ভেন পাশাপাশি, তোমাদের চুলে ক্লিপের মতো আর ক্ল্যাম্প মানে বন্ধ করে দিলাম। চেপে ধরলে এত জোরে চাপবো না যে ড্যামেজ হবে, চেপে ধরলে রক্ত ফ্লোটা বন্ধ হয়ে গেল, এটাও ফ্লো বন্ধ হলো। তাহলে শুকনো টিউব পাশাপাশি রেখে ছুরি দিয়ে কাটলাম, এখানেও কাটা হলো, এখানে কাটা হলো। তা স্মুথ ওয়াল ছিল, হাত তৈরি হলো পাশে, এরপর একটা হাত তৈরি হলো। এই দুটো পাশাপাশি রাখলে এবার সুতো দিয়ে জুড়ে দেবো, বাকি কাজটা সোজা সেলাইয়ের কাজ। তোমরা বাড়িতে কাপড় চোপড় সেলাই করো, মেয়েরা দর্জিরা করে, আমরা সেই কাজটা সূক্ষ্ম সুতো দিয়ে করি। আর যেহেতু সূক্ষ্ম তো সেটা চোখে একটু মাইক্রোস্কোপ পরে করতে হয়, খালি চোখে দেখা যায় না, কারণ আর্টারি ভেনগুলো খুব মোটা নয়, তাতে অনেকগুলো সুতো বাইট দিয়ে সূক্ষ্ম সুতো, এটা আমরা বলি এমন সুতো দিতে হবে যেটা অ্যাবজর্ব হবে না। টুসেন তো খুলে যাবে, আর্টের মধ্যে প্রেশার রয়েছে তো। অন্য জায়গায় যেমন অ্যাবজর্ব হয়ে যায় সুতো, এখানে আমরা যা করি নন অ্যাবজর্বেবল, তবে পলিপ্রপিলিন বলে একটা সুতো পাওয়া যায়, সেটা অ্যাবজর্ব হয় না, সিনথেটিক, শরীরে ইনার্ট, কোনো ক্ষতি করে না, কিন্তু অ্যাবজর্ব হবে না, চিরকাল থাকবে। পলিপ্রপিলিন, ব্র্যান্ড নেম প্রোলিন অন্যান্য নামে পাওয়া যায়। তাহলে পলিপ্রপিলিন দিয়ে এর আর্টারির গায়েটা ফুটো করলাম, এরকম ভেনের গায়েটা ফুটো করলাম, এই দুটো কাছাকাছি এনে
কন্টিনিউয়াস সেলাই করে জুড়ে দিলাম, তাহলে জুড়ে গেল। হুম তো এই যে জুড়ে যাওয়াটা পাশাপাশি আর্টারি ভেন যেখানে থাকে কমনেস ফোর আর্মের নিচের দিকে করা হয়, এটা হচ্ছে কমনেস সাইড। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল আসার আগে অনেক বছর ইঞ্জেকশনে ভেনগুলো থ্রম্বোজে নষ্ট হয়ে গেছে, করা যাবে না, সেক্ষেত্রে একটু করে এলবো এখানে করা যায়, এলবো ভাজে এখানে মোটামোটা ইভেন পাওয়া যায়, এই যারা করা যায়। এখানে করার সুবিধা অসুবিধা আছে, টেকনিক্যাল একটু বেশি এক্সারসাইজ লাগে, মোটা আটি তো, আচ্ছা কোনো কারণে আটি ড্যামেজ হলে হাতটাই নষ্ট হয়ে যাবে। হুম হয় না কিন্তু সম্ভাবনা থাকে, নিচের দিকে হলে সে সম্ভাবনা কম। হুম তো এখানে যারা করবেন তারা আর একটু বেশি এক্সপিরিয়েন্স এক্সপার্টরা করবেন, যিনি করেন তারা বুঝেই করবেন যে আমি কতটা করতে পারবো। আমরা কার্ডিওভাস্কুলার সার্জারি যখন করি উই আর এক্সপার্ট, আমরা সব আর্টিভেনই হ্যান্ডেল করতে পারি, আমরা উপরে এবং নিচের দু জায়গায় খুব স্বচ্ছন্দভাবে করতে পারি। হয়তো কোনো সার্জন করতে পারেন, তিনি হয়তো মনে করলেন উপরে করা একটা অসুবিধে, লিমিটেড এক্সপিরিয়েন্স যারা তারা হয়তো কম করবেন, যিনি করবেন খুব সেফলি করবেন, ভালোই করবেন, সার্জন নিজেকে অ্যাসেস করে নেবেন কোথায় করতে পারবো। আর টেকনিক্যালি এই ফোর আর্ম হচ্ছে প্রকৃষ্ট জায়গা, আচ্ছা নিচের দিকটা সবচেয়ে বেশি দরকার হয় এলবো। কোনো ক্ষেত্রে এলবোর উপরে এইদিকেও করা হয়, খুব উপরে যাওয়া যায় না, কেন এটা যেখানে করব তার প্রক্সিমালি সামনে যে ভেনগুলো মোটা হবে, তো উপরে গেলে করার জায়গা পাওয়া যাবে না। তা আর্টারি ভেনের সুইচলাগুলো হয় ডান হাতে অথবা বাঁ হাতে, রুগীরাও পছন্দ করে যেটা নন ওয়ার্কিং হ্যান্ড। আমরা রাইট হ্যান্ডেড পার্সন হই, চেষ্টা করবো লেফট হ্যান্ডে করা, কাজ করতে সুবিধা, করলেই খুব অসুবিধা, তবুও একটা ফিসলা রইলো, বারো ডায়ালিস হবে, যে হাতটা যিনি যেমন রাইট হ্যান্ডের লোকেরা ডান হাত দিয়ে কাজ করি, তেমন রুগীদের ক্ষেত্রে বাঁ হাতে করাটাই ব্যবহার হয় এবং সাধারণত যেখানে ফিসলা করা হবে সেই হাতটা দিয়ে নর্মাল কাজ করা যাবে, তো সাবধানে রাখতে চোট না লাগে, অথবা একটা চ্যানেল তো রয়েছে, চোট লেগে নষ্ট হয়ে যাবে, অথবা হেভি কাজ করতে আমরা না করি। সেই জন্য তার যদি দুটো হাতেই করার মতো ভেন থাকে, তাহলে নন ওয়ার্কিং হাত যেটা লেস ওয়ার্কিং, রাইট হ্যান্ড লোকের ক্ষেত্রে লেফট হ্যান্ড লোকের ক্ষেত্রে রাইট হ্যান্ড, প্রেফার্ড হচ্ছে নিচের দিকটা, না হলে এলবোটা, এই হচ্ছে প্রেফার সাইড। এর বাইরে অন্য ফিসলা করা যায় না, পায়ে ফিসলা করা যায় না, করলে কি হবে ভেনের ব্লাড যে ভেনটা ফুলে উঠবে, তো আমরা তো দাঁড়িয়ে থাকি, পাটা নিচের দিকে থাকে, পা ফুলে গোদা হয়ে যাবে। অনেকেই বলে আর আর্টি ভেন পায়েও আছে, পায়খানা করবেন না, পায়ে করলে সম্ভব পা ফুলে যাবে, আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন না। তাহলে ফিসলা করা হয় সাধারণত ফোর আর্মে, একটু হচ্ছে এলবোতে। আমি ঠিক পাশাপাশি আরেকটা বিষয় বলে দিই, ধরো একজনে ফিসলা করলাম, প্রেফারেবলি নিচে, দরকার উপরে। একজন অনেকবার একটা ফিসলা করলে ঠিকঠাক প্রায় 2 বছর 5 বছর 10 বছর, আমরা এক্সপিরিয়েন্সে 15-20 বছর পেশেন্টে বেঁচে আছে, ফিসলা দিয়ে চলছে, একটা হেলদি লাইফ, ডায়ালিসিসে অনেকদিন ভালো থাকা যায়। এবার ধরো একটা ফিসলা করলাম, হয়তো 1 বছর 2 বছর যে কোনো কারণে বন্ধ হয়ে গেল বা নষ্ট হলো, সেক্ষেত্রে অন্য জায়গায় ফিসলা করতে পারি, ডান বা হাতে করতে পারি। এই হাতে একবার করলাম, উপরে দিয়ে করলাম, এই হাতে উপরে করলাম, মানে দুটো হাতেই ঘুরিয়ে ফিরিয়ে একাধিকবার করা যায়, সেটাতে দীর্ঘদিন টেনে দেওয়া যায়। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে ধরো ডায়াবেটিক পেশেন্টদের রক্তনালীগুলো এমনি খারাপ থাকে, কিডনি ডিজিজ হয়েছে, বারে বারে চ্যানেল ফুটিয়ে রক্ত টেস্ট করা হয়েছে, এইসব কারণে অনেক সময় ভেন খারাপ থাকে, সেক্ষেত্রে ফিসলা করা গেল না, অর্থাৎ ফিসলা করে যে রক্ত মেশিনে টানবো এরকম ভালো ভেন পাচ্ছি না, করা যাচ্ছে না। সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে স্যার, এক্ষেত্রে কি যারা অনেকবার হসপিটালাইজ হয়েছে বা কিছু, তাদের ক্ষেত্রে বারবার চ্যানেল করা হয়েছে, আর অনেকের তো ইনহেরেন্টলি ভেন হয়তো ভালো থাকে না শরীরে, একদম তাই। মানে সবসময় যেটা স্যার বলছেন যে বিষয়টা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে মানুষের লাইফটাকে সেভ করা সবার আগে প্রয়োজন। সেক্ষেত্রে একজন সার্জনই ঠিক করবেন কোনটা তার জন্য উপযুক্ত। তবে যেটা বললাম, ধরো অনেকে দেখবে যে আমার শরীরে দেখা যায় প্রমিনেন্ট ভেন দেখতে পাচ্ছি, হয়তো দেখবে তোমার ভেন কম, এই প্রমিনেন্ট ভেন থাকলে ফিসলা বেটার হবে। তো আমাদের সবার তো লেন্থ একরকম, চামড়া একরকম, ভেন একরকম, সব ডিফারেন্স আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। তারপরে ডায়াবেটিস হলে আর্টারি ভেনের অবস্থা আস্তে খারাপ হয়। একটা ডায়াবেটিস হওয়ার ফিসলা হওয়ার আগে ডায়ালিসিসে বহুবার তো ফোটানো হয়েছে, ব্লাড টেনে টেস্ট করতে হয়েছে, স্যালাইন দিতে হয়েছে, ওষুধ দিতে হয়েছে। তা ফিস্টুলা করা এবং ফিস্টুলার দীর্ঘদিন ভালো থাকা নির্ভর করছে ইনহেরেন্ট ভেনের অবস্থার উপরে। আমরা চেষ্টা করব ফিস্টুলা দিয়ে যতদিন টানা যায়, কিন্তু একটা অবস্থা হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিস্টুলা দিয়ে ডায়ালিসিস হচ্ছে না বা আর ফিস্টুলা করার জায়গা নেই, সেক্ষেত্রে পার্ম ক্যাথ বলা জিনিস আছে, মোটা ভেনে, একটু আগেই বলেছি গলা যেগুলো যে মোটা মোটা ভেন আছে, তো তার ভেতর দিয়ে একটা ক্যানুলা ঢুকিয়ে একটা চ্যানেল ঢোকালাম, তারই মোটা চ্যানেল, তারই 3টে সাইড বেরোনোর রাস্তা হইলো এবং সে বাইরে ঝুলে থাকবে। সেটা বহুদিন করা যায়, হয়তো 6 মাস 1 বছর 2 বছর করে থাকে। পার্ম ক্যাথ একটা ব্র্যান্ড নেম, পার্ম ক্যাথ বা পার্মা ক্যাথ বলা হয়। সাধারণত যেগুলো হয় জুগুলার এখানে ফোটানো যায়, সাপ্লিমেন্ট ফোটানো যায়, যেটাতে টেম্পোরারি বলেছিলাম, অথবা ফিমোরাল লাস্ট সেখানেও করা যায়। এটা দিয়ে প্রথমে একটা মোটা নীল ফুটিয়ে
দেখে তার মধ্যে তার ঢুকিয়ে দিলাম, তার ভিতরে ক্যানুলা ঢুকিয়ে দিলাম, একদম হার্ট পর্যন্ত চলে যায় ক্যানুলাটা। সেটা যথেষ্ট ব্লাড আসবে ঢুকবে, সেটা দিয়ে নিশ্চিতভাবে 6 মাস 1 বছর 2 বছর চালানো যায়। এবং তারপরে একটা খারাপ হলো অন্যদিকে, প্রথমে নেককে হয়তো পাম্প ক্যাথ করলাম, 1 বছর চললো, পরে আবার বাঁদিকে নেকে পাম্প ক্যাথ করলাম, 1 বছর চললো, এইভাবে সাধারণত নেক বা সাবক্লিনিয়ানে পাম্প ক্যাথ ওই কাজটাই পাওয়া যায়, কিন্তু বাইরে একটা ল্যাজ বেরিয়ে থাকলো। আচ্ছা, ফিসলাতে বাইরে বেশি বেরিয়ে থাকে না, এটা বাইরে বেরিয়ে থাকে। এবং ডেসপারেটলি যখন ফিসলা করা যাচ্ছে না আর পাম্প ক্যাথ করা যাচ্ছে না, সেখানে ফিমোরাল লাইনে পাম্প ক্যাথ করা হয়, কিন্তু সেটা স্বল্পস্থায়ী, খুব বেশি দিন ফিমোরালের পারফরমেন্স ভালো থাকে না। এইগুলোই হয় আর্টেরিয়াল ফিসলা না পাম্প ক্যাথ, এটাই হচ্ছে ভাস্কুলার অ্যাক্সেসের ফাইনাল কথা। এই দুটোর মধ্যে কোনো একটা দিয়েই আমরা ডায়ালিসিস করে দীর্ঘদিন পেশেন্টকে ভালো রাখতে পারবো। সুতরাং স্যার, আমাদের যেহেতু হাতে সময়টা একেবারে অনেকটাই কম, জানতে চাই যে এই যে যারা মানুষ রয়েছেন যাদের মধ্যে নানা রকম কোয়ারিজ জানার ইচ্ছে এবং এই ধরনের সমস্যায় যারা ভুগছেন, যারা ভাবছেন একটা অপারেশনে যাবেন দীর্ঘ সময়, তাদের মধ্যে কিন্তু নানা রকম একটা বিষয় কাজ করে যে আদতে কি হবে, সাকসেস হবে কি না, নানা রকম কিছু চিন্তা থাকে। তাদের জন্য কি বলবেন আর কি বা সাজেশন দেবেন? তাদের জন্য সাজেশন দিচ্ছি যে প্রথমে আমাদের বোঝাতে হবে যে আপনার ভাস্কুলার অ্যাক্সেস করে কিডনি অসুখ সারিয়ে দিতে পারবো না, কিন্তু আপনার ভাস্কুলার অ্যাক্সেস করলে ডায়ালিসিস করতে সুবিধা হবে, তাতে আপনার জীবন দীর্ঘায়িত হবে। ডায়ালিসিস করতে হলে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এভি ফিস্টুলা করা, আর্টেরিয়াল ফিস্টুলা, সাধারণত হার্টের নিচের দিকে, সেটাই হচ্ছে ভালো পদ্ধতি। দুটো হাতেই আছে। এবার যাদের এই দিকে ভেন ভালো থাকে না অথবা কিডনি নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে এলবোতে মোটা আর্টারি ভেন থাকে, সেখানে করা সম্ভব। যখন এই দুটোই ফেল করবে তখন পাম্প ক্যাথ, প্রেফারেবলি সাবক্লেভিয়ান ক্লাভিকেলের নিচে অথবা জুগুলার এখানে, শেষ অস্ত্র হচ্ছে নিচে পায়ে ওইখানে কুচকিতে। আর যাই আমরা করি না কেন, আর্টেরিয়াল ফিস্টুলাই করি, পাম্প ক্যাথই করি, এই সবগুলোই খুব সেফ প্রসিজিওর। এটা দিয়ে নিশ্চিন্তে ডায়ালিসিস করা যায়, কিন্তু সাবধানে থাকতে হয়। হঠাৎ খুলে বেরিয়ে গেলে ব্লিডিং হবে, বারে বারে যে ডায়ালিসিস করা হবে সেই সময়, যেমন পাম্প ক্যাথে বাইরে বেরিয়ে আছে তো হাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফিস্টুলা তো চামড়ার তলে, বাইরে কিছু নেই, ওটাতে ইনফেকশন চান্স নেই। তো প্রেফার্ড অপশন ফিস্টুলা। যখন ফিস্টুলা করা সম্ভব হবে না তখন পাম্প ক্যাথ। কিন্তু কোনো একটা ডায়ালিসিস করার জন্য একটা চ্যানেল, অনেক সময় হয় কি ফিস্টুলা করা হলো, পাম্প ক্যাথ কতটাই হচ্ছে না, তখন টেম্পোরারি একটা নেক লাইন করে আগের মতো করে দেওয়া হলো। তা ঘুরে ফিরে এই তিনটের মধ্যে কোনো একটা করে বারে বারে ডায়ালিসিস করে ভালো রাখতে হবে। আমি শ্রোতাদের জ্ঞাতার্থে বলছি, প্রত্যেকটাই সেফ প্রসিজিওর, প্রত্যেকটা দিয়ে দীর্ঘদিন ভালো থাকা যায়। এবং এগুলো করে আপনাদের কিডনি অসুখ সারবে না, কিন্তু আপনাদের কিডনি ফাংশনই থাকবে। কিন্তু ডাক্তারদের সঙ্গে আপনাদের দায়িত্ব হচ্ছে যাতে এইগুলো খারাপ না হয়। যাদের ফিস্টুলা করা থাকবে, পাম্প করা থাকবে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, যাতে টান না পড়ে দেখবেন, ইনফেকশন না হলে দেখবেন, এসবগুলো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। সত্যি আজকের আলোচনা স্যার সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, অনেক কিছু জানাও গেল। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে, এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এবং সেই সঙ্গে বলবো, সঠিক সময়ে আপনার জন্য যেটা প্রয়োজনীয় সেই ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি অবলম্বন করতে হবে একজন সঠিক ফিজিশিয়ানের হাত ধরে। অবশ্যই প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।